3 to 1 এভাবে করেন। মশাই কামড় দিছে। ওকে, যাচ্ছে, আমরা যাব। হ্যালো ফ্রেন্ডস, রাজনাথ বনি চিফ এডিটর virtualjournalbd.com, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঈদের স্পেশাল আয়োজনে হার্ড টক। ভার্চুয়াল জার্নাল বিডি প্রেজেন্টস হার্ড টক উইথ আমাদের মেহেরপুর জেলা গাংনী থানার পাবলিক ফিগার বলা যায় সাইদুর রহমান সাইদ ভাই। সাইদ ভাই, আপনার পরিচয় অনেক প্রফেশনাল জার্নাল, প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সাকসেসফুল বিজনেসম্যান, এন্টারপ্রেনার, সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং পলিটিক্যাল ক্রিটিক্স অ্যাট লাস্ট আমি যোগ করলাম। তো অনুষ্ঠানে স্বাগত। আপনি এখন কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আমার পরিচয় একটাই, আমি মানুষ, কিছু কর্ম করে খেতে হয়, সেই কারণে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। পাশাপাশি আমার বিজনেস আছে। আর সকল ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই মেহেরপুর জেলার মানুষের জন্য কাজ করি, সমাজ ব্যবস্থাকে নিয়ে চিন্তা করি এবং আগামীর মেহেরপুরকে নিয়ে ভাবি। গ্রেট। আমি আপনার ইন্টারভিউ পরে সিরিয়াস প্রশ্নে চলে যাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 8 মাস চলছে রানিং, কেমন দেখছেন? রাইট ট্র্যাকে আছে কিনা, মানে অ্যাজ এ পলিটিক্যাল মানে সমালোচনার জায়গা থেকে, ক্রিটিক্সের জায়গা থেকে? আসলে ইন্টারিম গভর্নমেন্টটা যে পরিস্থিতিতে বাংলাদেশে এসেছে, সেই 5ই আগস্টকে কেন্দ্র করে যদি আমরা চিন্তা করি, 8ই আগস্ট থেকে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে। যে গভর্নমেন্টের প্রধান হলেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সো উনি কখনোই প্রিপেয়ার্ড ছিলেন না যে উনি 8ই আগস্ট একজন দেশের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে একটা দেশকে পরিচালনা করতে হবে। তো সেই জায়গা থেকে এই সরকারের জার্নিটা খুব ছোট, মাত্র 8 মাস। এই 8 মাস একটা দেশ যখন 15 বছরের শাসন ব্যবস্থা থেকে হঠাৎ করেই একটা নতুন গভর্নমেন্টের হাতে যেয়ে পড়ে, সেই গভর্নমেন্টকে গুছিয়ে তুলতে একটু সময় লাগে। তো সেই হিসাবে অস্থিরতা থাকবে, কারণ এখানে বৃহৎ একটা রাজনৈতিক জনগোষ্ঠী হলো আওয়ামী লীগ, এটা স্বীকার করতেই হবে, স্বীকার না করার কিছু নাই। যাদের ভূমিকা ছিল 71-এর মুক্তিযোদ্ধা বা 52-র ভাষা আন্দোলন, তো সেই রকম একটা রাজনৈতিক দল যখন 15 বছরের ক্ষমতা শাসন চালায়, যখন তাকে সরিয়ে দিয়ে নতুন গভর্নমেন্ট আসে, সেখানে অনেক অস্থিরতা থাকে। সেই অস্থিরতার মাঝখানেও তারা অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য অবস্থা সবকিছু মিলায় তারা এখন পর্যন্ত স্টিল নাও কিছু উন্নয়নমূলক কাজও তারা করেছে। কিছু না, কিন্তু অনেক মার্কেবল। না, মার্কেবল আমি বলবো না, কারণ মার্কেবল না বলার পিছনে অনেক কারণ আছে। না, মেগা প্রজেক্ট তো ছিল সেটা। এখন মূল বিষয় হলো যে তোমার নিজের ঘরে যখন অভাব থাকে, তুমি ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু কিনে খেতে পারো না। আর যখন তুমি কিনে খেতে পারো না, তখন তোমার খাবার পণ্যগুলো সাধারণত কি হয়, পচনশীল হয়। তো সেই ক্ষেত্রে তোমার বাজারের দ্রব্যমূল্যের দামগুলোও কমে যায়, অনেক অস্থিরতার কারণে মানুষের অনেক আগ্রহ কমে যায়। তো সেই ক্ষেত্রে বাজার অনেকটা নিয়ন্ত্রণের দিকে আসে। 8 মাস অতিবাহিত হচ্ছে, আগামী ইলেকশন পর্যন্ত এরা কি করে সেটার জন্য অপেক্ষা করতে হবে। বিকজ তোমার স্বরাষ্ট্র যিনি দায়িত্বে আছেন, ওনার অনেক ব্যর্থতা আছে। কারণ এই অস্থিরতা বাংলাদেশে রাতে ডাকাতি হচ্ছে, ঘর বাড়িতে বিভিন্ন ধরনের ইয়ে হচ্ছে, মদ সৃষ্টি হচ্ছে, সবকিছু মিলায় ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। আমরা তো আসলে মানুষ, আমরা তো মৌলিক চাহিদাগুলোকে কতটুকু পূরণ করলো সেই দিকে চিন্তা করি। এর সাথে সাথে এই অ্যাডভাইজার প্যানেলটাকে কিভাবে মূল্যায়ন করবেন? উপদেষ্টা পরিষদ অ্যাডভাইজার প্যানেল হিসেবে যদি মূল্যায়ন করতে হয়, ছাত্রের ভিতরে 3 জন আছেন, একজন বেড়ে গেছেন, এবং যারা আছে ওনারা কিন্তু সুশীল সমাজের অন্তর্ভুক্ত, মানে ডক্টর আসিফ নজরুল এবং এনজিও থেকে রিজওয়ানা হাসান, অন্যান্যরা যারা গেছেন। আসলে আমি পলিটিক্যাল পারসন, জাস্ট পলিটিক্যালি ওনারা সলভ করবেন, কিন্তু এর বাইরে থেকে যারা যায় তারা কিন্তু ওই হ্যান্ডেলটা করতে পারছে না। যার কারণে আপনি বললেন যে এই যে দ্রব্যমূল্য, ডলার ক্রাইসিস, মব জাস্টিস, এই ধরনের অনেক সমস্যা আছে। সেগুলো আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক মানে গঠনটা তোমাকে চিন্তা করতে হবে। এটা তৃণমূলের একজন মানুষ থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত রাজনৈতিক বলয়ে কানেক্ট হয়। সো আমাদের ইন্টারিম গভর্নমেন্টে যারা উপদেষ্টা আছে, এরা এক প্রকার সরকারের আমলার মতোই এদের কিন্তু কাজ। এরা কিন্তু তৃণমূলের একজন পাবলিকের সাথে কিন্তু ইন্টারকানেক্টেড না। তো যে কারণে এই সরকারকে যদি তোমার মূল্যায়ন করতে হয়, তাহলে প্রত্যেকটা সেগমেন্ট ধরে চিন্তা করতে হবে।
আমি মনে করি এই সরকারের ডাইনামিক 4 জন উপদেষ্টা আছে। তার মধ্যে যদি প্রথমে ধরতে হয় তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন, আমাদের আকিজ বশির কোম্পানির বশির সাহেব আছেন। উনি যখন থেকে আকিজ কোম্পানিটাকে দায়িত্ব নেন তারপর থেকে 17টা কোম্পানি উইংস উনি তৈরি করেছেন আকিজ বশির নামে। সো উনি একজন প্রফেশনাল এবং ডাইনামিক বিজনেসম্যান। সো উনি উপদেষ্টা হওয়ার পরে অনেকটা ডেভেলপ হয়েছে। তারপর আমাদের বিদ্যুৎ জ্বালানি যোগাযোগ যিনি উপদেষ্টা আছেন ফজল করিম, উনি অত্যন্ত ভদ্র ভালো মানুষ, ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং এবং উনি এখন পর্যন্ত জনসম্মুখে যেটা আছে উনি খুবই সৎ একজন ব্যক্তি। সো এই সকল উপদেষ্টার বাইরে আমি যদি তরুণ উপদেষ্টাদের কথা বলি তাহলে আসলে তরুণ উপদেষ্টাদের ব্যাপারটা কি, তুমি হয়তো এর মধ্যে তুমি এর মধ্যে একটা জিনিস দেখেছো যে এই আমাদের সড়কে যখন রোড অ্যাক্সিডেন্ট হয়, এই রোড অ্যাক্সিডেন্টের 80% প্লাস সব হলো ইয়াং বাইকার, একদম টিনেজ বলা যায়, টিনেজ ইয়াং বাইকার। হ্যাঁ, এদের স্পিড নিয়ন্ত্রণে থাকে না, এদের সিদ্ধান্তহীনতায় ভোগে, যে কারণে এদের অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। সো তরুণ উপদেষ্টা এদের বয়স 26-24 এরকম, হ্যাঁ সরি 26 বা 27 এরকমই হবে যদি আমি বা আসিফের কথা বলি, তো মাহফুজের কথাও বলি, নাহিদ তো ছিল রিসেন্টলি। তো এদের কম বয়সে আসলে ওরা যে ধরনের উদ্যোগগুলো নিতে চাইবে সেগুলোর পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। সো প্রতিনিয়ত শিখতে হচ্ছে, অভিজ্ঞতা অর্জন করতে হচ্ছে, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আগামীতে ওদেরকে পা বাড়াতে হচ্ছে, ওদের সময় লাগবে। ভাই আমি একটু বলি যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার গত 16টা বছর শাসন করছে, এটা এখন অনেক বলছে ফ্যাসিস্ট, কিন্তু এর আগে তো বলে নাই। আর এটা হচ্ছে দেশটা তো কন্টিনিউ করছে, ওনারা যেভাবে ল অ্যান্ড অ্যাসোসিয়েশন অর্ডার, এভাবে চেন অফ কমান্ড আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে হিউজ ওনারা দেশ মেগা প্রজেক্ট নিয়ে গেছেন, করাপশন হয়েছে তাও জানছি। তারপরে কি শেখ হাসিনা পতনটা জরুরি ছিল? আসলে 1971 সালের পর থেকে 2025-এর বাংলাদেশটাকে দেখতে হবে। 1975 সালে যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মারা যান সপরিবারে, হত্যা করা হয়। সো 75 থেকে যদি আমি দেশটাকে পট পরিবর্তনের ধারাবাহিকতা দেখি তাহলে যৌথভাবে একটা স্বৈরাচার পতন কিন্তু 1990 সালে, ঠিক 15 বছর পরে। সেখানে আজকে যেমন ছাত্র জনতা ছিল, 1990-এর আন্দোলনও কিন্তু ছাত্র জনতা ছিল, বাট ব্যানারটা ছিল সকল প্রকার রাজনৈতিক দল। ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল সেনাবাহিনীর একটা দল, সেই সময় মাঠে ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল, যে কারণে সেটা কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয় নাই, ওইটা রাজনৈতিক ব্যানারের আন্দোলন হয়েছে। তার মানে কি, আমরা 75-এর পরে 90 সালে আসলাম কিন্তু একটা স্বৈর শাসকের পতন ঘটানোর জন্য। সেই 90 সালে আমাদের কিন্তু দুইটা নামের একটা নাম মনে আছে, সেটা হলো নূর হোসেন। গুলিস্তানের জিপিও ময়দানে তার পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পাক। এই নূর হোসেন ছাড়া কিন্তু 90-এ আমাদের ডক্টর মিলন, ওনার নামটা আমরা খুব কম সংখ্যক মানুষ চর্চার মাধ্যমে মনে রাখি, কিন্তু আমাদের একটাই সংকেত, সেটা হলো নূর হোসেন। 90 থেকে 2005-এ যখনই আমরা চলে আসি, বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারকে না মেনে ইলেকশন দেওয়ার প্রস্তুতি নিতে চাইলো এবং তত্ত্বাবধায়ক সরকারকে একটা সিস্টেমে নিয়ে এসে ভোট করাপশন করতে চাইলো, আওয়ামী লীগ কিন্তু সেটা মেনে নেয় নাই। যে কারণে 2005 সালে কিন্তু আমাদের ঠিক শেষের দিকে কিন্তু আর্মি এবং ইন্টারিয়াম গভর্নমেন্ট মিলায় কিন্তু 2 বছর এটাকে কন্টিনিউ করে, তারপরে কিন্তু তারা ইলেকশনে গেছে। তার মানে 75 থেকে 90, 15 বছর, 90 থেকে 2005, এখানেও কিন্তু 15 বছর একটা টার্ন নিয়েছে। এরপরে তুমি যখন 8 সালে চলে যাবা, 8 সাল থেকে এই 2024-এর শেষ এবং 25, এখানেও কিন্তু 15 বছর একটা টার্ম পাচ্ছ। তার মানে আমরা বাংলাদেশের জনগণ 15 বছরের ওজন বহন করতে পারি। 15 বছর পর পর কিন্তু আমরা বিদ্রোহের আগুনে চলে যাই। তুমি একটা সরকার যখন বৃহৎ উন্নয়নে চলে যাবে, তুমি চিন্তা করো তোমার আগে গ্রামে কি হতো, আগে গ্রামে তোমার বাসায় যদি রান্না হতো তো মোটামুটি আশেপাশে 10-20 পরিবার কিন্তু জানতে পারতো যে তোমার বাসায় কি রান্না হচ্ছে। এখন কি হচ্ছে, এখন আমেরিকাতে কি হচ্ছে, ইসরায়েলে কি হচ্ছে, তুমি বাংলাদেশে বসে শুনতে পাচ্ছ, বিকজ টেকনোলজি হাইলি ডেভেলপ। সো এই টেকনোলজি ডেভেলপের কারণে তোমার আমাদের এখন প্রবাসী ইনকাম কিন্তু আগের থেকে অনেক বেশি। আমাদের কিন্তু
এখন করদাতার সংখ্যা বেশি। তুমি যদি জমি রেজিস্ট্রি করতে যাও তাহলে দেখবা যে তোমাকে কিন্তু ইনকাম Income ট্যাক্সের পেপার দিতে হচ্ছে, বা সবকিছু মিলাই কিন্তু এখন আমাদের অর্থনৈতিক অবস্থা, ইন্ডাস্ট্রিয়াল, এক্সপোর্ট, ইম্পোর্ট সবকিছু মিলে অনেক উপরে, যে কারণে আমাদের ভ্যাট ট্যাক্স, আমাদের সরকারের আর্নিংটা অনেক বেশি। যে কারণে আমাদের সরকারের যখন আর্নিং হচ্ছে, যখন এক্সপোর্ট হচ্ছে, তখন কিন্তু আমরা বৈদেশিক ঋণ নিতেও কিন্তু আমাদের বাধা থাকতেছে না। ঋণ নিয়ে তুমি কিন্তু সবই করতে পারো। প্রশ্ন উঠতে পারে যে সরকার যে প্রজেক্টগুলো করলো সেই প্রজেক্টগুলো কতটুকু সাস্টেনেবল, এই প্রজেক্টগুলো নীতিগতভাবে সরকার ঠিক জনগণের জন্য নিয়েছে কিনা, এবং এই প্রজেক্ট থেকে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা, সেটার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। মেগা প্রজেক্টগুলো যদি না নিত, আজকে এই সরকার যে সুফলটা নিচ্ছে, যে 9 দিনের ছুটিতে ঈদ যাত্রীতে কোনো ভোগান্তি নাই, সত্য কথা, ভোগান্তি থাকার কথা না। কারণ আমি আমার বাড়ি মেহেরপুরে আসতে আমি যমুনা রোডের চিন্তা করি, আমি মানিকগঞ্জ দিয়ে পাটুরিয়া ঘাটের চিন্তা করি, আমি পদ্মা সেতু দিয়ে আমি চলে আসার চিন্তা করি। তার মানে আমার হাতে 3টা অপশন খোলা আছে। আগে কিন্তু আমার হাতে 3টা অপশন ছিল না। আমরা আগে কিন্তু পাটুরিয়া দিয়ে আসার চিন্তা করতাম। পরবর্তীতে যখন যমুনা সেতুটা হলো তখন আমাদের 2য় অপশন খুললো। এখন পদ্মা সেতু হতে আমাদের 3টা অপশন খুলে গেছে, আর প্রত্যেকটা রাস্তার ওয়াইড হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। একটা সরকার যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তার এই উদ্যোগগুলো না নিলে একটা জায়গায় অবস্থান থাকে না। এটা থাকবে, আগামীতে যে সরকারগুলো আসবে তারা এই ধরনের বড় বড় উদ্যোগ নেবে। উদ্যোগের পিছনে কতটুকু চুরি আছে, কতটুকু পাচার আছে, এগুলোকে খুঁজে দেখার বিষয়। আওয়ামী লীগ বছরে হ্যাঁ আপনার বিচার মানে কিভাবে আপনি আমলনামাটা দেখবেন, মানে টোটালি আপনার অবজারভেশন। আমি তোমাকে বলি, একদম প্রান্তিক জেলা মেহেরপুর জেলার থেকে বসে আপনি কিন্তু সব দেখতে পাচ্ছেন, এবং ঢাকা থেকেও কিন্তু আপনি সব মার্ক করতে পারছেন যে কোন জায়গাটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের প্রবলেমটা ছিল। স্পেশালি মানুষ চাপিয়ে দেওয়া জিনিস পছন্দ করে না, মানুষ কখনোই চাপিয়ে দেওয়া জিনিস পছন্দ করে না। সেটা হলো যে মানুষ যেটা চিন্তা করে যে হ্যাঁ আমি আমার সবকিছুতে রিল্যাক্স আছি, বাট আমি একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছি, আমার ডানে বামে কোনো অপশন নাই, আমি একটা রাজনৈতিক দলের মধ্যে আটকাচ্ছি, আমার ডানে কোনো চুজ করার অপশন নাই, বিকজ এখানে ইলেকশন গুলাই প্রশ্নবিদ্ধ। মানে আমার অপোজিশন পার্টি করা হয় না। এক্স্যাক্টলি, আমার ভোট দেওয়ার অধিকার শুধুমাত্রই দেখানো হয়েছে, বাট আমি যখন ভোট প্রয়োগ করতে যাচ্ছি আমার সেটার কোনো সুযোগ আসে নাই যে আমার ভোটের একটা রেজাল্ট আসতে পারে। এটা ছিল অনেক বড় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলবো না, বাংলাদেশে যতদিন পর্যন্ত রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়ন সম্ভব না। হোক সেটা আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, বা যে কোনো দল। মূল দলের বাইরে আমাদের যদি আমরা ইলেকশন বা নির্বাচন কমিশনের যে নীতিগত যে গঠনতন্ত্র আছে সেখানে সুস্পষ্টভাবে দেওয়া আছে যে রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না, বাট এইটা খাতা কলমে আছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ তো জানি যে আওয়ামী লীগ থাকলে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, মৎস্য লীগ, আরো আমি যদি বিএনপির কথা চিন্তা করি, বিএনপির যুবলীগ, ছাত্র দল, মৎস্য শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এই দল সেই দল, হ্যাঁ বহুত কিছু আছে। শিবিরের ক্ষেত্রে আমি জামাতের ক্ষেত্রে ওদের স্ট্রাকচারটা আমি অতটা ভালো জানি না, যেহেতু আমরা জামাত এবং শিবিরকে জানি, মাঝখানে আরো কিছু প্যানেল হয়তো আছে। তো এই যতক্ষণ পর্যন্ত মূল দলের বাইরে তোমার এই দলগুলোকে যতক্ষণ বাদ দিতে না পারবা ততক্ষণ কি হবে, তুমি একটা বড় রাজনৈতিক দল যখন অঙ্গ সংগঠনে চলে যাচ্ছে তখন ওই শহর, গ্রাম, প্রত্যন্ত অঞ্চলের চিটার, বাটপার, টোকাই, এরা কিন্তু ওই ভ্যান, রিক্সা জড়ো করে, ট্রাক জড়ো করে তখন তারা নিয়ে আসে হলো বাজারে মিটিং করতে। নেতার সান্নিধ্যে থাকতে চায়, নেতার সান্নিধ্যে থাকতে চাওয়ার অর্থ হলো লুটপাট করে খাওয়া। এই ধরনের রাজনৈতিক মূল দলের বাইরে যখন অঙ্গ সংগঠন যুক্ত হয়ে যায়, সেই অঙ্গ সংগঠনগুলো আসলে দেশ এবং জাতির শত্রু আমি মনে করি। এখন রাজনৈতিক দলগুলো চিন্তা করে কি যে অঙ্গ সংগঠন যদি না থাকে তাহলে তারা রাজনীতিটা শিখবে কিভাবে। আসলে রাজনীতি শেখার জন্য এই চাঁদাবাজি দলগুলোর প্রয়োজন হয় না, এই মাধ্যমগুলোর প্রয়োজন হয় না। রাজনীতি শেখার জন্য তোমার যেটা করতে হয় যে নীতিগতভাবে সততার পরিচয় দিতে হয়। রাজনীতি খুব সরল সোজা একটা জিনিস। একটা গ্রামের মানুষ কি চাচ্ছে,
আমার সরকার সেটা দিতে পারছে কিনা, যদি judge দিতে করা। যদি না পারে তাহলে তার অধিকারটাকে কিভাবে সমাজে প্রতিস্থাপন করে সরকারকে বোঝানো যে তার এই জিনিসটা প্রয়োজন এবং সরকার এটা দেওয়া উচিত। এর জন্য এত রাজনীতির দরকার নাই। না, আমরা তুমি যত recently বেশি রাজনীতি খুঁজতে যাবা তত বেশি একটা দেশ অন্ধকারের মধ্যে যাবে। এই ছাত্র রাজনীতির কথা যখন বললেন, রিসেন্টলি আমরা দেখলাম যে জামাত ইসলামের সারা বাংলাদেশে জেলা উপজেলায় ওরা সেট আপ দিল কমিটি, ইভেন ছাত্র দলও দিচ্ছে। আমাদের মেহেরপুর জেলা গাংনীতে 13টা কলেজের ছাত্র দলের কমিটি দেওয়া হয়েছে। হুম। তো এই ছাত্র দল সম্পর্কে যখন আসবে, নতুন ছাত্র সংগঠন এনসিপি দলটা নিয়ে নতুন মানে আপনার কেমন আশা আকাঙ্ক্ষা একটু বলুন। বৈষম্য বিরোধী এখন ছাত্র আন্দোলন মূল ওই বিষয় দলের হলো- কোঠা আন্দোলন থেকে সরকার পতন করলো, তারপরে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এই গণতান্ত্রিক দল। তো এটাকে কিভাবে আপনি দেখবেন? এনসিপি যেটা হয়েছে সেটা তোমাকে চিন্তা করতে হবে। আমি শুরুতে একটা কথা বলেছি হ্যাঁ। যে 75 থেকে 90 স্বৈরাচার শাসকের আন্দোলন, 90 পরবর্তী 2005-এও সরকার সরিয়ে নতুন একটা আন্দোলনের মাধ্যমে সরকার গঠন, সবকিছু মিলাই কিন্তু আন্দোলন হচ্ছে, কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না। তোমার আন্দোলন হচ্ছে, নতুন সরকার থেকে আরেকটা সরকার আসছে, কিন্তু সিস্টেমের চেঞ্জ হচ্ছে না, শুধু বারবার কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনই করে যাচ্ছে। এখন এনসিপি যে কারণে ওরা চাচ্ছে যে নতুন মতাদর্শের একটা রাজনীতি প্রতিস্থাপন করার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে এনসিপি নতুন রাজনৈতিক সংস্কার নিয়ে আসলো, তাদের দলের ভিতরে আমি এখন পর্যন্ত নতুন সংস্কার দেখি নাই। শুধুমাত্র একটা সংস্কারই আমার কাছে চোখে পড়েছে, যে তারা সকলেই ছাত্র। এখানে অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তি তাদের ব্যাকগ্রাউন্ডেও নেই, তাদের উপদেষ্টা লেভেলেও নাই, তাদের যে কমিটি করা হয়েছে সেখানে সবাই ছাত্র। এখন কথা হলো যে অভিজ্ঞতা না থাকলে এইরকম অর্থনীতির একটা দেশ, এখানে রাজনীতি পরিচালনা করা, সেখানে প্রতিপক্ষে বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে এবং অন্যান্য দলগুলো থাকবে, তাদেরকে টিক্কা দিয়ে নতুন ভোটার তৈরি করা খুব কঠিন ব্যাপার। একটা জিনিস তোমাকে আমি বলি বনি, সেটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম 3টা বড় রাজনৈতিক দল। যে যে পরিবারে যাদের জন্ম হয় তারা ধারাবাহিক ভাবে সেই পরিবারের জিনিসগুলাই কিন্তু ভিতরে লালন করে। যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সে বাই বন্ড কিন্তু মুসলিম হয়, যে আওয়ামী লীগে জন্মগ্রহণ করে সে বাই বন্ড আওয়ামী লীগ, বিএনপিতেও বাই বন্ড, জামাতেও সেটা। খুব কম সংখ্যক মানুষ কিন্তু ডিভাইডেশন হয়। কখন হয়? দেখা গেল ভাই ভাই গন্ডল, তখন সম্পত্তির জন্য গন্ডগোল হলো, এক ভাই বিএনপিতে চলে গেল, এক ভাই আওয়ামী লীগে থেকে গেল, বা এই কারণে অনেক সময় হয়, কিন্তু এটার পরিমাণ খুব সীমিত। তো সেই বৃহৎ দলগুলাকে রেখে যখন নতুন ভাবে ছাত্ররা কোনো দল গঠন করে যখন এগোতে যাবে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা যখন পেছনে থাকবে না, বাংলাদেশে আমরা কিন্তু সাইকোলজিক্যালি অনেক ব্যাপারে কিন্তু খুব সংকীর্ণ মনা। 26 বছরের একটা ছেলে নেতা, আমার বয়স 40 বছর, আমি ওর নেতৃত্বে কেন যাব? এইটা আসলে আমরা কখনোই মেনে নিতে পারি না। এটা আমাদের সাইকোলজিক্যালি ব্যাপার। ও ভালো কিছু দেখালো আমি মেনে নিব, এবং আমরা কিন্তু ছাত্রদের ভোটের এরিয়াটা খুব ছোট, কিন্তু বিকজ এখানে কোনো সিনিয়র অর্গানাইজ করছে 64-65 জেলা উপজেলাতে। এটা কিন্তু এইটা বাংলাদেশের মানুষ হলো আসলে ক্ষমতালোভী, ক্ষমতার সংস্পর্শে থাকতে চায়। যেহেতু আওয়ামী লীগ নাই, অপোজিশন কি ওইটা নিতে চাচ্ছে? না 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 না, এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নাই। বাংলাদেশের মানুষ বাই ন্যাচারালি একটা জিনিস, ক্ষমতার সাথে থাকতে চায়। এনসিপি এখন সরকার হিসেবেই আছে, এটা তোমাকে মেনে নিতেই হবে, খাতা কলমে বলো আর না বলো, তারাই সরকার। বিকজ এই আন্দোলন ছাত্র জনতা ছিল, বাংলাদেশ বিএনপি করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি যেহেতু শাসক দল যেভাবে প্রমাণিত হচ্ছে তাদের সাথে ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে বলা হচ্ছে কি যে এই আন্দোলনটা শুধুই মাত্র এনসিপি, তাদের যে জনগণগুলো আছে এবং আদার্স তাদের পাশাপাশি ছিল, তারা রাজনৈতিক দলগুলোকে সেই ক্রেডিটটা দিতে আগ্রহী না। বাট বাস্তবতা হলো যে এই রাজনৈতিক দলগুলো ছাড়া এই আন্দোলন সম্ভব ছিল না 5ই আগস্টে। তবে যেটা মনে হচ্ছে যে এনসিপি এই ঈদ পরবর্তীতে যখন কোনো কমিটি করতে যাবে জেলা উপজেলাতে, তারা যখন অগ্রসর হবে তারা অনেক বাধার সম্মুখীন হবে। এই বাধাটাকে অতিক্রম করে আগামী ইলেকশন পর্যন্ত কতটুকু মাঠে টিকে থাকবে সেটা তাদের জন্য রাজনৈতিক বড় চ্যালেঞ্জ। আমরা কি তাহলে কি একটু ব্যাকআপ বা অপোজিশন ধরতে পারি এনসিপি কে? যেহেতু ছাত্র জনতার রক্তের উপর দাঁড়ায় আমাদের বর্তমানে এখনকার বাংলাদেশ বলা যেতে পারে। হাসনাত, সার্জিস, আসিফ যারা আছে, মাহফুজ,
এরা উমামা ফাতেমা বা উমামা ফাতেমা অলরেডি আমি মনে করি সে এই দলের প্রতি আগ্রহী নাই, সে বাম একটা রাজনৈতিক সংগঠন থেকে ছাত্র ফেডারেশন থেকে এসেছিল, আসছে। তো যে কারণে সে আগ্রহী না। আমি তোমাকে একটা জিনিস বলি, 2025 সাল, টেকনোলজি এত ডেভেলপমেন্টে গেছে, মানুষ সারাদিন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আসক্ত থাকে। একদম সোশ্যাল মিডিয়াতে। মিডিয়া যাদেরকে ফোকাস করে নেতা বানাবে তারাই নেতা। এনসিপির হাসনাত আছে, সার্জিস আছে, নাহিদ আছে, মিডিয়া এদেরকে নেতা বানাচ্ছে এখন কভারেজ নেতা। দিচ্ছে। যদি মিডিয়া মনে করে যে আমি তাদেরকে অন্ধকারে রেখে দেবো, আমি কাল থেকে আমি এই নেতাদের প্রয়োজন নাই, তাহলে তারা অফ, বিকজ তারা কিন্তু জনসমর্থন নাই। এটা একটা পয়েন্ট। আমি ছাত্র রাজনীতির পয়েন্ট একটু একপাশে রেখে আরেকটা প্রশ্ন যাই, সেটা হচ্ছে বিএনপির লিডারশিপ ক্রাইসিস। যেহেতু বেগম খালেদা জিয়া ট্রিটমেন্টের জন্য লন্ডনে, তারেক রহমান লন্ডনে অনেকদিন ধরে আছেন, ওই 5 আগস্টের পরে তো আসার কথা বিএনপির রাজনীতির ইস্যুর জন্য, কিন্তু উনি এখনো আসছেন না। তো এইটাকে কিভাবে দেখবেন যে তারেক রহমানের লিডারশিপ নাকি আউট অফ ফ্যামিলি থেকে? তারেক রহমান লিডারশিপ, বিএনপি কে আপনি জাজ করেন না? না, তারেক নিজের রহমানের জায়গা থেকে। লিডারশিপ একটা জিনিস কি, আমরা বাংলাদেশের মানুষ যেটা একটু বলতে অ্যাড করি, ইনফর্ম করি, সেটা হচ্ছে আমার তো ভার্চুয়ালি ভাষণ দেওয়ার মতন কিছু নাই। গত 8টা মাস এই একটা কাজই করেছে তারেক রহমান, যে উনি এসি রুমের ভিতরে ভার্চুয়ালি জনসমাবেশ করে দিয়েছে। তার তো মাঠে আসার কথা ছিল, মানে বাংলাদেশে কামব্যাক করার কথা মানে ছিল। এখানে অনেকগুলো ব্যাপার আছে, যতটা বলা সহজ ততটা করা আসলে না, মামলা কিন্তু সহজ ক্লোজ না। হয়ে গেছে। মামলা ক্লোজ হোক, এটা তাদের রাজনৈতিক একটা ব্যাপার, যে তারেক কেন দেশে আসছে না, এটা তারেক এবং বিএনপির নিতান্তই তাদের বিষয়। এখানে কয়েকটা ফ্যাক্ট কাজ করতে হবে, সেটা হলো তুমি যখন দূর থেকে এই বাংলাদেশকে দেখতে চাইবা, তুমি যত উপরে উঠবা তত কিন্তু বড় এরিয়া কভার করতে পারবা। তুমি যদি স্যাটেলাইটের জায়গায় যাও, পুরো পৃথিবীটাকে তুমি দেখতে পারবা। সেটা সামান্য নগণ্য একটা পৃথিবী হলেও কিন্তু তুমি বড় একটা বৃহৎ এরিয়া কভার করতে পারছো। সেই সাথে তুমি নিশ্চুপভাবে, খুব সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট তুমি কাজ করতে পারবা। যখন তুমি যত দ্রুত মানুষের মধ্যে চলে আসবা, তোমার এরিয়া খুব ছোট হয়ে যাবে। নানান জনের নানান কথাই তুমি সুস্পষ্ট ধারণা পাবা না যে তোমার এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, কাদেরকে দলের নেতৃত্ব নেওয়া উচিত, তৃণমূলে কাদেরকে ভাবা উচিত। সেই জিনিসটা কিন্তু তুমি জনগণের মধ্যে যখন চলে আসবা, তখন কিন্তু বুঝে ওঠা খুব কঠিন হয়ে যায়। এখানে আমি যেটা মনে করি তারেক রহমানের ক্ষেত্রে, নাম্বার 1 জননিরাপত্তা, নাম্বার 2 সে দূরে বসে অনেক কিছুকে অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছে, যে আমার কোন সিদ্ধান্তটা আমি এখান থেকে নিলে আমার কাছে বেটার হচ্ছে। সে 10 জায়গার কথা নিয়ে সে অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছে, বিকজ সে মানুষের মাঝে অনেক বেশি গ্যাদারিং এর মধ্যে নাই। নাম্বার 3 যেটা, যে তারেক রহমান এখনো বিএনপি এবং অনেক রাজনীতিকে সমর্থন না করা ব্যক্তিদের কাছেও সে কিন্তু এখন পর্যন্ত একজন ভালো নেতা, বিকজ তার বর্তমান কথাবার্তা কিন্তু সেটা প্রমাণ করে। এখন যে বিষয়টা হলো, তারেক রহমান যখনই দেশে চলে আসবে, তোমার এখানে ভ্যানালারাও যদি গন্ডগোল করে, সেটাও কিন্তু তার উপরে যায় বর্তাবে। তারেক রহমান দেশে থাকা অবস্থায় এই বিশৃঙ্খলাটা হলো, তার মানে এই কালো আচরটাও কিন্তু তার গায়ে যেয়ে পড়বে। তো এখানে যখন একজন রাজনৈতিক নেতা যখন বিদেশে থাকে এবং বাংলাদেশে পদার্পণ না করে, সেই ক্ষেত্রে বৃহৎ নেগেটিভ হওয়ার কিছু নাই, এটা তার রাজনৈতিক পলিসি। এখন একটা কথা হলো যে অনেকেই এখানে বলে যে আমরা পরিবারতন্ত্রের বাইরে যেতে চাই, আমরা শেখ পরিবারের বাইরে যেতে চাই, আমরা জিয়া পরিবারের বাইরে যেতে চাই, বা যেখানে পরিবার বেষ্টিত রাজনীতি আছে সেটা পরিবারের বাইরে যেতে চাই। আসলে আমাদের কালচারটাকে চিন্তা করতে হবে। কালচারটা হলো কি, যে ভাই বোন লিডারশিপ শিখে আসতে হয় অনেকটা ক্ষেত্রে। কেন মানুষ তোমাকে মানবে না, আরেকজনকে মানবে না, দুইজনের কিন্তু একজনকে মানতে হয়। কারণ বিচার যখন দিবা, তখন একজন ব্যক্তির কাছে তো বিচার দিবা, সেখানে বিচার দেওয়ার জায়গাটা কি ছিল। যেমন শেখ পরিবার 1975-এ যখন মারা গেল, তখন কিন্তু শেখ পরিবার বাংলাদেশে কেউ ছিল না। 1981 সালে, 75 থেকে 81 সাল পর্যন্ত আওয়ামী লীগের যদি তুমি বলো যে এই বাংলাদেশে পুনর্গঠনটা কিভাবে হয়, সেই সময় পুনর্গঠন হয় আব্দুল হামিদ, শেখ হাসিনা তখন ভারতে ছিল, তখন জোহরা তাজউদ্দিন বা তাজ পরিবার ছিল, তারপরে অসীম কুমার উকিল ছিল, এই সব কিছু মিলায় রাজ্জাক, সুরঞ্জন, বাম ডান যারা আওয়ামী লীগকে কানেক্ট করে, সবাই মিলে কিন্তু আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তাদের লিডার কে হবে, এই যে দ্বিধাদ্বন্দ্ব, নিজেদের মধ্যে মোটামুটি একটা সাংঘর্ষিকপূর্ণ অবস্থা, এই লিডার কে হবে, যখন এটা ফাইন্ডিংস করতে পারলো না, তখন কিন্তু তারা শেখ হাসিনাকে শেখ পরিবারের
অগ্রদূত হিসেবে নিয়ে আসে Yes, এবং sir. তাকেই নেতা বানায়। Right. এরপর থেকে এই দলটাতে কিন্তু তিনি পরিচালনা করছেন। Continue. এখানে কিন্তু রাজনৈতিক একটা বড় ভুল ছিল যে এই দলের সভাপতি উনি হন, এখানে কোনো গণতান্ত্রিক চর্চা কিন্তু হয়ে ওঠেনি, পরিকল্পিতভাবেই এটাকে করা হয়নি বা যে কোনো কারণেই হয় না। এটা তার উচিত ছিল নিজের মধ্যে গণতন্ত্র চর্চা করা এবং দলটাকে লিডারশিপ নতুন ভাবে তৈরি করা, সেটা করে নাই। বিএনপিতে যে জিনিসটা হয়েছে যে গণতন্ত্রের চর্চাটাও কিন্তু সেভাবে হচ্ছে না। তারেক রহমান আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে বা নির্বাচন হয়। আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, প্রধানমন্ত্রী হয়, এই সেম কালচারেই কিন্তু বিএনপি যাচ্ছে। আজকে সব জায়গায় হানাহানি হচ্ছে। আওয়ামী লীগ যে ধরনের কাজগুলো করেছে, তৃণমূলে হোক বা যেগুলো করুক, বিএনপির BNP ভিতরে তে। কিন্তু এই অভ্যাসটা বিদ্যমান, বিকজ আমরাই এই বাংলাদেশের Repeat, মানুষ। repeat, just তুমি ওই বিএনপি জায়গাটাই। করো, আমি আওয়ামী লীগ করি, সে জামাত করে, সেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ। হুম। আমরা কিন্তু কালচার থেকে বের হতে পারি নাই। যে জিনিসটা ৭৫ থেকে ৯০, ৯০ থেকে ২০০৫, ২০০৫ থেকে ২০২৪, ২০৩৪-৩৫ কি হবে এটা কিন্তু বলা মুশকিল, কিন্তু হবে। হ্যাঁ, definitely কিছু একটা changing হয়েছে। আমরা যদি চেঞ্জ না করি, আমরা যদি আমাদের জায়গা থেকে পরিবর্তন না হয়, তাহলে ২০৩৪-৩৫। না, ক্ষমতার ভারসাম্য এটা তোমার কিছু পরপর জিনিস দুইবারের হয়েছে কি, মতো। আমি তো ভয়াবহ বাংলাদেশ দেখতে পাই। বাংলাদেশ কিন্তু সংগ্রামের দেশ। এখানে মানুষ কিন্তু যখন এগিয়ে যায় তারা কিন্তু পিছে হাঁটে না। এবার যে জিনিসটা হয়েছে, কিছু অনলাইন অ্যাক্টিভিটিস ইউটিউবার আছে বিদেশে বসে এখানে বিভিন্ন Right, right. ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘরগুলো ভাঙতেছে। হুম। আমি তো আগামীর বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, বুলডোজার দিয়ে বাড়ি ঘর শুধু ভাঙবে না, এখানে খাল খনন পর্যন্ত হয়ে যাবে। এই যে একটা ব্যাড প্র্যাকটিস, Right. এই ব্যাড প্রতিহিংসার প্র্যাকটিসের চলে মধ্যে যে আসছে। ঢুকে যাওয়াটা, এটা অত্যন্ত খারাপ। তা আমি বেশ সুন্দর আপনি বললেন গঠনমূলক আলোচনা, এবং আমার মনে হয় দর্শকদের নোটেড রাখা উচিত কিছু কিছু পয়েন্ট। আমি এই লাস্ট একটা মার্কেবল প্রশ্ন আছে, তার আগে একটু বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাক্টিভিটি নিয়ে কিছু বলতে চাচ্ছি। যেহেতু ৮ মাস ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে সেনাবাহিনী আইএসপিআর এর ছাড়া আমরা কোনো নিউজ পাচ্ছি না, আপনি কি দেখতে পাচ্ছেন? আসলে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের কিছু বাংলাদেশ pride, গর্বের জায়গা, পুলিশ, টোটাল বা- আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ বা আনসার, ভিডিপি যেটাই বলা হোক, এদের সিস্টেমের বাইরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে এখন পর্যন্ত তাদের ডিউটি পালন করে যাচ্ছে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে, এখানে তোমাকে বুঝতে হবে তাদের কিন্তু থানা পরিচালনার মতো সেট আপ নাই। না, তাদের ৩০,০০০ সৈন্য এখানে মজুত আছে, ১ মাস পরে এদেরকে ব্যারাকে ফিরিয়ে আবার নতুন সৈন্য এখানে ডিপ্লয় Yes. করতে হচ্ছে। একজন আর্মি অফিসার বলতে পারবে না মেহেরপুরে দায়িত্ব নেওয়ার পরে ওই হাড়িয়াদহ, খড়মপুর, তেতুলিয়াতে কে চোর, কে ফেন্সিডিল খায়, কে ডাকাতি করে, কে মোটরসাইকেল চুরি করে, এটা তাদের পক্ষে সম্ভব না। না, 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 বিকজ তাদের ট্রেনিং সেশনটাই ডিফারেন্ট। totally. তারা সম্মুখ ভাগে যোদ্ধা, তারা দেশ রক্ষার্থে প্রাণ দিতে রাজি। তারা জানে না যে কে ফেন্সিডিল খায় বেড়ায়, কে গাঁজা খায়, বা কে চুরি করে, মোটরসাইকেল চুরি করে, ভ্যান চুরি করে, এটা তারা জানে না। সো তারা এখানে অ্যাকশন ব্যাটালিয়ন হিসেবে কাজ করবে। যৌথ বাহিনী আলটিমেটলি মানুষের নিরাপত্তা এবং এই সকল বলয়কে তোমার যদি ট্যাকেল দিতে হয়, এটার জন্য থানা পুলিশ, এর বিকল্প কিছু নাই। থানা পুলিশের আসলে ওই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। এখন একজন হ্যাঁ, পুলিশের এরকম ওসি command- সাহেব বলো, দারোগা সাহেব বলো, কোনো একটা বাইকারকেও যদি কিছু বলতে যায়, ওরা এমন ভাবে হুঙ্কার দেয়, তাতে তো তাদের মান সম্মানও থাকে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ইভেন তাদের চাকরি কোথায় কখন বহিষ্কার হয়ে যাবে ঠিক নাই। ঠিক নেই। কোনো একটা ছেলেকে যদি মোটরসাইকেল নিয়ে কোনো ইস্যু করতে যায়, দেখা গেল যে আলটিমেটলি সে ওই অঞ্চলের সমন্বয়ক পরিচয় দিয়ে দিল, তার এখান থেকে স্ট্যান্ড রিলিজ খাগড়াছড়িতে হয়ে গেল। যে কারণে পুলিশ তার জায়গা থেকে যতটুকু অ্যাক্টিভ থাকার, আমি মনে করি তার 60%ও নাই। আচ্ছা, এখানে এখন তোমাকে পুলিশ কোনো কিছু বলবে, এই সরকার আছেই আর 1 বছর ধরেই নিলাম, ধরে নিলাম। বা 1.5 বছরই ধরে নিলাম, তারপরে কি? তারপরে তো একটা রাজনৈতিক সরকার আসবে। আর তোমাকে যে পুলিশ শাসন করতে যাবে, ওই রাজনৈতিক সরকার আসলে তো তুমি বিপদে পড়বা। এটা আমাদের বাই ন্যাচারালি বড় হয়েছে যে কালচার, সেই কালচারে। তো ইন্টারিয়াম গভর্নমেন্টকে কোনো পুলিশ প্রশাসন কখনোই সহযোগিতা করে না। মানে সহযোগিতা করে না বলতে, সাধারণত নিচের স্তরে তারা কোনো ধরনের ফ্যাসাদে যেতে চায় না, কারণ আগামী যে গভর্নমেন্ট আসবে তাদের ছত্রছায়া থাকার চিন্তা করে। কিন্তু ওভারঅল সেনাবাহিনীটাকে আমি সেনাবাহিনী এখানে অনেক ডেভেলপমেন্ট করছে, ওরা ওরা যৌথ অভিযান করতে চাচ্ছে রাতে কোন এখন জায়গায়। সেনাবাহিনী এখানে বুঝতে হবে একটা জিনিস, তাদের রোলটা আসলে সেনাবাহিনী তো আমি তোমাকে বললাম যে তাদের জনবল সংকট, তারা জানে না যে কে চোর ডাকাত। তারা এখানে গলদে গলে তারা গাড়ি নিয়ে আসবে, 2-4টা পিটাবে, 2টা পুলিশের হাতে সোপার্দ করে দিয়ে তারা আবার ব্যারাকে ফিরে যাবে। তো এই জায়গা থেকে তুমি সেনাবাহিনীকে নিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। সেনাবাহিনী 144 ধারা যদি দিয়ে দেয়, সেটার অ্যাকশন আর ম্যাজিস্ট্রেট পাওয়ারের অ্যাকশন আলাদা। এখন কিন্তু ক্ষমতায় সেনাবাহিনী নাই,
তোমাকে একটা আসামি ধরলেও পুলিশকে হ্যান্ড ওভার করতে হবে, অবশ্যই। পুলিশ বিচার করবে, এটা আমি কি করব? হ্যাঁ, আমি ওই প্রসঙ্গটা আরো একটু অফ রাখলাম। লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আমার একটা মার্কেবল প্রশ্ন আছে। এই প্রশ্নটা নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ কি রিফর্ম হয়ে কামব্যাক করার সুযোগ আছে? মানে শেড ব্লাডেড কেউ না, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, মুক্তিযুদ্ধের আইডিওলজি, বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। অনেকে বলা যায় যে শিরিন শারমিন চৌধুরীকে অনেকে বাইরে থেকে মেনশন করছে এই নামটা স্পেশালি। মানে টোটালি আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকেও কোট করলাম যে রিফর্ম হয়ে ঘুরে আসার কোনো অপশন আছে কিনা। এইটা আসলে আমার মতো ক্ষুদ্র জায়গা থেকে বলার না, ক্ষুদ্র জায়গা না, আপনি আওয়ামী লীগ সারা- রিফর্ম হবে কি হবে না, শেখ হাসিনা তার আওয়ামী লীগকে বাংলাদেশে যারা আছে তাদেরকে হ্যান্ড ওভার করবে কিনা, এটা নিতান্তই তাদের বিষয়। হুম, তবে আমি যে জিনিসটা বলবো, শেখ হাসিনা নিজে দায়িত্বে থেকে ভারপ্রাপ্ত কমিটি দিয়ে যদি আওয়ামী লীগকে রিফর্ম করতে যায়, সেই আওয়ামী লীগ রিফর্ম এত সহজে হবে না। সেই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ দলটাকেই বাংলাদেশে হ্যান্ড ওভার করতে হবে, যে সে দেশের মন্ত্রিপরিষদ এবং দেশের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আর নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে যারা আছে, যে সকল আওয়ামী লীগাররা ৭১-এ বিশ্বাস করে, সেই সময়কার আওয়ামী লীগে বিশ্বাস করে, তাদের কাছে যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলেই সেটা সম্ভব। এটা আমার মনে হয় তাহলে জেনারেশন চেঞ্জ হবে। এটা হতে পারে, এটা হতে পারে। ইভেন আওয়ামী লীগ আগামী ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে পারে। সো এটা আবারও আওয়াজ চলছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ, মানে লীগ জাতীয় সবকে বাংলাদেশকে একদম যেমন 32 নম্বরকে গোড়াই দিল সেরকম গোড়াই দিতে চাচ্ছে। আমার মনে হয় যেহেতু 35 থেকে 40% অসম্ভব একটা ব্যাপার। এই কারণে যে জামাত ইসলাম নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের সবকিছু করা হয়েছে, জামাত ধ্বংস হয়নি। না হয়নি, না এটাই বলতে চাচ্ছি যে বিএনপির উপরে বাংলাদেশে 18 কোটি জনগণের ভিতরে 35 থেকে 40% আওয়ামী লীগের ভোট, সেটাকে তো একেবারে ধুয়ে মুছে ফেলা যাবে না। ভোটার সংখ্যা কমতে পারে কিন্তু নেতৃত্বের জায়গা কমবে না। আমি কি বোঝাতে পারছি? আওয়ামী লীগের ভোটের সংখ্যাটা কমতে পারে কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্বে থাকে তাদের সংখ্যাটা কমবে না। তো একটা মহানগর থেকে একটা গ্রামের ওয়ার্ড, তোমার এই কমিটির যতগুলো চেইন আছে, এই কমিটির চেইনকে যদি তুমি এক জায়গায় সুসংগঠিত করো তার পরিবার সহ, তার পরিমাণটাও যে পরিমাণ হবে, তো সেই পরিমাণ ভোটারও কিছু রাজনৈতিক দলের নাই। একটা ওয়ার্ড কমিটি তার পূর্ণাঙ্গ কমিটি আছে, তার ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কমিটি আছে, উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি, জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি, ডিভিশনাল পূর্ণাঙ্গ কমিটি, কেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি, মহানগরের পূর্ণাঙ্গ কমিটি। এই যত ধরনের কমিটি আছে, এই কমিটির যত নেতৃত্বে ছিল, আছে, যারা ছিল এবং আছে, তাদের টোটাল পরিবারকে যখন একত্রিত করবা একটা ময়দানে, তার এই পরিবারের যে ভোট আছে সেই পরিমাণ কোনো রাজনৈতিক অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলের এত পরিমাণে ভোট নাই। তো এই দলকে তুমি রাতারাতি আমি তোমাকে কিন্তু বরাবর একটা কথাই বলে যাচ্ছি, ৭৫ থেকে ৯০, ৯০ থেকে ২০০৫, ২০৩৪-৩৫-এ তখন এই মাঠে কারা থাকবে সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। ধ্বংস কেউ হবে না, আসবে কেউ জায়গাটা পূরণ করবে, যদি অসুস্থ রাজনীতির কোনো পরিবর্তন না হয়। এই অসুস্থ রাজনীতি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা ২০৩৪-৩৪-কে দেখতে চাই না। তোমার ৯০-এ নূর হোসেন মনে আছে, ২৪-এ শুধু আবু সাইদকেই মনে থাকবে, হ্যাঁ, মুগ্ধ থাকবে না, কারণ ডক্টর মিলন যেমন নাই, মুগ্ধ থাকবে না, ওই আবু সাইদই থাকবে। ওই ৩৪-৩৫-এ যায় আর একটা রহিম হবে, নাহলে কলিম হবে, এটাই বাংলাদেশ। আমি এই মানে একজনকে বা দুজনকে মেনশন করা যাইতে পারে, আপনি কি এটা সাপোর্ট করবেন যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরী, এদের নাম কিন্তু সামনে আসছে, কারণ আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে কে, প্রশ্ন কিন্তু এটাই। আমার মনে হয় না যে দল হ্যান্ড ওভার না করলে তারা অগ্রণী ভূমিকায় আসবে, কেউ আসবে না। কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ে অগ্রসর হওয়ার মতো পরিবেশ নাই। এই পরিবেশে কেউই নিজ দায়িত্ব নিয়ে, আগ্রহ নিয়ে মাঠে কাজ করবে, সরকারের সদিচ্ছা না থাকলে আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। তাহলে সরকার বলতেই এখানে কিন্তু অনেক ব্যাপার আছে, সেটা হলো ৩ বাহিনীর প্রধান, ইন্টারিম গভর্নমেন্ট, রাষ্ট্রপতি। এটা কিন্তু একটা ত্রিমুখী কিন্তু পাওয়ার হোল্ড করতেছে।
এই পাওয়ারের ভিতরে দুজনে কিন্তু আওয়ামী লীগ অ্যাপয়েন্টেড। আমি সেটা বলবো না, আমি যেটা বলতে চাই, রাষ্ট্রপতি একমাত্র ব্যক্তি যাকে সরাতে হলে সংসদীয় আসন দিয়ে তাকে সরাতে হবে। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই 3 বাহিনীর সদস্যকে সরিয়ে দিতে পারে, রাষ্ট্রপতি ইচ্ছা করলেই ইউনূস সরকারকে সরিয়ে দিতে পারে। কোন পরিস্থিতিতে? দেশ যখন অসুস্থ পরিবেশের মধ্যে ধাবিত হবে, আন্ডার কন্ট্রোলে যখন থাকবে না সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী যদি মনে করে যে না আমার এই মুহূর্তে একটা ইলেকশন গভর্নমেন্ট আনতে হবে, তাহলে সেটা সম্ভব। সো ভবিষ্যৎটা অনেক জটিল, যত সহজভাবে ভবিষ্যৎটা দেখা যাচ্ছে। কি নির্বাচন আর আগে কি কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনের আগে বহুত কিছু হবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো নির্বাচনকে মানে উনি বলে যাচ্ছে যে আমরা খুব দ্রুত সংস্কার করে করে, সংস্কারের বলি দিয়ে কি ঘুম পাড়ানো হচ্ছে, এরকম কিছু? সংস্কারের বলি দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে কিনা এটা অত্যন্ত কঠিন প্রশ্ন। কারণ এক্স্যাক্টলি ওনারা কি ধরনের সংস্কার চাচ্ছে, এটা কিন্তু ওনার যে প্যাকেজ, সেই প্যাকেজের কোনো ডিক্লারেশন নাই যে ছোট সংস্কারের প্যাকেজ এইটা, বড় সংস্কারের প্যাকেজ এইটা। যার প্যাকেজের কোনো ডিক্লারেশন নাই, তুমি 90 টাকা দিলে 2 জিবি আর 300 টাকা দিলে 5 জিবি পাবা, এটা তো একটা আছে যে তুমি 90 টাকা দিয়ে 2 জিবি কিনবা। তো আমার ডিসেম্বর পর্যন্ত কি সংস্কার আর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কি সংস্কার, প্যাকেজই তো আমরা বাংলার জনগণ জানি না। তো এটা তো একটা টোটালি আমি মনে করি যে ধোঁয়াশা। এর মাঝে আবার জাতিসংঘের মহাসচিব ঘুরে গেলেন রোহিঙ্গা ক্যাম্প, এইটা বৃহৎ ভাবে দেখানো হচ্ছে, এটা মিডিয়াটা ইয়া ছাড়া কিছুই না। 2018 সালেও আসছেন উনি, এর আগে পরেও আসছেন উনি। তো এটা জাতিসংঘের ওনার দায়িত্বটা কি? তুমি যদি একটা এনজিও রিফর্ম করো, সেই এনজিওর কাজটা কি? তোমার এনজিওর দায়িত্ব হলো অসহায় মানুষকে সহযোগিতা করা। রোহিঙ্গাদের মতো বৃহৎ জনগোষ্ঠী শরণার্থী হয়ে বাংলাদেশে আছে, ওনার তো মাঝে মধ্যেই আসা দরকার। জাতিসংঘের কাজই তো বিদেশি ফান্ড নিয়ে এই সকল মানুষকে সহযোগিতা করা। এর মানে এই না যে জাতিসংঘের মহাসচিব আসছে মানে বাংলাদেশ বিহার কিছু হয়ে গেছে, রোহিঙ্গারা রাতারাতি ঢুকে যাবে। আমেরিকা তো আন্ডার কন্ট্রোলে মায়ানমারকে চালায় না, মায়ানমারকে পরিচালনা করে আলটিমেটলি চীন। আমি যদি মনে করতাম যে চীন থেকে শি জিনপিং আসছে মায়ানমারের এই রোহিঙ্গা যারা আসছে তাদেরকে দেখতে আসছে, তাহলে আমি আশার আলো দেখতে পারতাম। জাতিসংঘের মহাসচিব আসলেই মায়ানমারের এই রোহিঙ্গারা ঢুকে যাবে, এটা হতে পারে যে জাতিসংঘের মহাসচিব আসছে, রোহিঙ্গারা এখন $12 খাবার পায়, কাল থেকে $16 খাবার পাবে, এই তো। এর বাইরে তার কোনো, আমার মিডিয়া এটাকে যেভাবে প্রচার করে, সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষগুলো আসলে আমরা অনেক কিছু বুঝি না, যে কারণে এটাকে অনেক বড় আকারে ধরি। এটা এত বড় কিছু ধরার কিছু। আমি অনুষ্ঠানের শেষ দিকে আছি, লাস্ট শেষ করার আগে, যেহেতু আমরা মাটির মানুষ, আপনার মাটির মানুষ, এলাকায় আসছেন ঈদে, আপনার খুব যত্নে গড়া পরিবর্তনের মেহেরপুর একটা সোশ্যাল প্ল্যাটফর্ম স্বাধীনতা মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাব, এই পুরো একটা মাস আপনারা হাসপাতালে একটা সেহরির একটা আয়োজন করলেন। এবার অবশ্য এছাড়া সোশ্যাল অ্যাক্টিভিস্ট একটু কম দেখতে পেলাম, এইটা কেমন হলো? সোশ্যাল অ্যাক্টিভিস্ট কম বলতে এই জায়গাতে একটু আমি রেকর্ড করব, বিকজ 1 মাসে সেহরি ছিল জামি হাসপাতালে। এটা 50,000 বিশিষ্ট হাসপাতাল হলো, এখানে নারী শিশু পুরুষ দিয়ে এখানে কিন্তু অনেক রোগী এক্সট্রা ভর্তি থাকে। তো এটা একটা চাপ। ঈদ উপহার হিসাবে 1-2টা আমরা বাড়িঘর করে দিচ্ছি। তো এই সোশ্যাল অ্যাক্টিভিটিসটার কারণটাই এইটা। প্রোগ্রাম হয়তো এই বছর গরমের কারণে উদ্যোগ নিতে পারছি না, গত বছরে প্রোগ্রাম হয়েছে। তো আগামীতে যেটা থাকবে যে সমাজ সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। আর আসলে সোশ্যাল ওয়ার্ক মানুষ এখন আর করতে আগ্রহী না। তরুণ প্রজন্ম এখন সোশ্যাল ওয়ার্কে আগ্রহী না, কারণ তারা এখন সরাসরি রাজনীতিতে ইনভলভ হয়ে যেতে পারে। সোশ্যাল ওয়ার্ক করে কোনো কাজ নেই, না ওখানে কিছু ফাইন্যান্স পাচ্ছে। হ্যাঁ, এই সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে এগ্রিকালচার নিয়ে, কৃষি নিয়ে আপনার ভাবনাটা কি? কারণ আমি মিল্টন ভাইয়ের কাছে সরাসরি বেশ কিছু কোশ্চেন করছি, উনি 31 দফার ভিতরে 27 নম্বর যেটা কৃষিকে ঢেলে সাজানো, উনি কথা বলতে নারাজ। তারপরে মাসুদুরকে নক করছি, উনিও খুব বেশি বলতে চাচ্ছে না। বা আমরা কার কাছে যাব? আসলে কৃষকের কান্না, কিন্তু শেখ হাসিনা কৃষক ছাউনি করে আমাদের এমপি সাইদুজ্জামান খোকন বেশ একটু নাম কামাইছে, কিন্তু কৃষকের কান্নাটাকে বোঝে নাই। কারণ আলুর দাম 10 টাকা, এই ফুলকপি পাতাকপি গরু ছাগলে খাইলো না, প্রথম আলো রিপোর্ট করছে এরকম হাইলাইট দিয়ে। তো এই কৃষিকে আরেকটু কেউ মানে ঢেলে সাজানো ওয়াইডলি বিএডিসি কৃষি ফার্ম, আমাদের চিতলা ফার্ম, ওদিকে বাড়াদি
সিড ফার্ম গুলো, ওভারঅল আপনার কি সাজেস্ট আছে? কারণ আমরা কিন্তু মিল্টন ভাইকে ধরছি যে উনি যে আমাদের মেহেরপুর 1 এবং 2 আসন সম্পূর্ণ কৃষি জমি, 3 ফসলি 4 ফসলি, এটা যদি আপনার সাজেস্ট থাকে আমার মনে হয় মিল্টন ভাইয়ের কান পর্যন্ত পৌঁছাতে পারে। স্পেশালি আপনার নজরটা কি? আমি তোমাকে বলি, একটা জায়গাতে আমি বলে যাই, সেটা হলো যে অসুস্থ রাজনীতির যে প্রেক্ষাপটটা ছিল, আমাদের সাবেক এমপি শাহিদুজ্জামান খোকনের তথাকথিত কৃষক ছাউনি, রাইট, যেটা একটা তেলবাজি প্রকল্প, এই প্রকল্পটা নিয়ে আমি সংসদে যেতে পারলে আমি পরের নমিনেশনটাকে কনফার্ম করে ফেললাম। রাইট, এইসব তেলবাজি প্রকল্প দিয়ে রাজনীতি কি হয় না। আমি পরিবর্তনের মেহেরপুর পরিচালনা করার সময় ওনার 5 বছর ক্ষমতা আমলে স্থানীয় সড়কে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা বিগত কোনো সরকারের আমলেই হয় নাই। সেটা আমি মনে করব যে এক প্রকার ডাকাতি হয়েছে। যতগুলো রাস্তাঘাট হয়েছে, আমি গতকালকেই ধানখোলা রাস্তায় গিয়েছি, রাস্তার বয়স 1.5 বছর, ওটা রাস্তা না, ওটা মনে হয় 20 বছরের পুরনো রাস্তা। আমি ওনার অনেকগুলো চলমান রাস্তার যে কন্ট্রাক্টরের কাজগুলো ছিল সবগুলো আমি ম্যাক্সিমাম কাজে আমি ভেটো দিয়েছি, বিকজ উনি যে জায়গা থেকে উঠে আসছে রাজনৈতিক বলয় নিয়ে চুরি করছে। আজকে আওয়ামী লীগের পতন হয়েছেই তো ওনাদের কারণে। এরকম কিছু গডফাদার কি আপনি উনি গডফাদার না, উনি আমি মনে করি যে উনি যে ধরনের কাজকর্মগুলো করছে এইগুলো আসলে এটা কোনো নেতৃত্বের পর্যায়ে পড়ে না, এটাকে দল বিক্রি করে চলা। আজকে এই দল বিক্রি করে চলা, এই জনপ্রতিনিধি যেভাবেই উনি হয়ে এসেছেন, উনি জনপ্রতিনিধি হওয়ার মতো ক্ষমতা উনি রাখেন না। ফেয়ার ইলেকশন দিলে উনি জনপ্রতিনিধিও হতে পারতেন না। ঠিক আছে, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় এই ধরনের কিছু মানুষ চলে আসছিল, যে কারণে আজকে বাংলাদেশ পথ হারিয়েছে। আর কৃষির যে ব্যাপারটা, কৃষক এখানে প্রফিট কখন হবে সেই জিনিসটাকে বুঝতে হলে কৃষককেও কিছু জিনিস চিন্তা করতে হবে। এই বছরে পেঁয়াজের দাম নাই, আগামী বছর পেঁয়াজের দাম বাড়বে, রসুনের দাম পড়ে যাবে। কেন? এই বছরে একটা জিনিস লক্ষ্য করবা, এই বছরে ফুলকপির দাম ছিল কম, বাঁধাকপির দাম ছিল বেশি প্রথমের দিকে, বিকজ গত বছরে ফুলকপির দামটা ছিল বেশি, বাঁধাকপির দামটা ছিল কম। আমরা যখন লাগি তখন মনে হয় যে ফুলকপি 40 টাকার নিচে নামেই নাই, তাহলে এবার আগামী বছর সব মাঠকে মাঠ ফুলকপি। ফুলকপিতে তোমার এমন অবস্থা যে বাঁধাকপি দেখাই যায় না। ঠিকই বাঁধাকপিতে প্রাইস পেয়ে গেছে, গত বছর টমেটো 80 টাকার নিচে নামে নাই, এবার টমেটো সারা বাংলাদেশের মাঠকে মাঠ শুধু টমেটো। কৃষক অ্যানালাইসিস করতে পারে না যে তার জন্য কোনটা প্রফিটেবল হবে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ থেকে কৃষি পণ্য এক্সপোর্ট বিষয়ে আমাদের রুরাল সেক্টরে যে সকল স্টুডেন্টরা অনার্স মাস্টার্স করতেছে, কলেজ বলি, নট অনলি এগ্রিকালচার, কোনো কিছু লাগে না। তুমি বাংলাদেশ ঘেটে দেখো, বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, কেউ দেখবা যে 20 টাকা নিয়ে ঢাকা শহরে আসছে, ইন্ডাস্ট্রির মালিক, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডও নাই। সো তুমি মেহেরপুর কলেজ, কুষ্টিয়া কলেজ থেকে পাশ করে অনার্স মাস্টার্স করে চাকরির জন্য ঘুরতেছো, তুমি উদ্যোগ নিতে পারছো না কিভাবে একটা প্রোডাক্টকে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করলে একটা সরকার 10% তোমাকে কিন্তু এখানে ফাইন্যান্স করবে। হ্যাঁ, তুমি এক্সপোর্ট করলে তুমি মনে করো যে 50 টাকা প্রোডাক্ট, সেই 50 টাকার প্রোডাক্টের এগেনস্টে সরকার থেকে 10% তোমাকে ফাইন্যান্স করবে। ঠিক আছে, তো এই তরুণ প্রজন্মকে জানতে হবে যে আমার সাহারবাটির মাঠের এত সুন্দর শস্য, এই শস্যটাকে আমি কেন সিঙ্গাপুর মার্কেট এক্সপোর্ট করতে পারি না, কেন আমি দুবাই মার্কেট এক্সপোর্ট করতে পারি না, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে, এগুলোকে জানতে হবে। আমরা আবার আমদানি নির্ভর হয়ে যাচ্ছে ভাইয়া ভারতের কাছে। হ্যাঁ, ভারতের কাছে আমদানি নির্ভর কি হচ্ছে, এই কারণে হচ্ছে যে এবার মাঠকে মাঠ টমেটো হয়ে গেছে, এখন তোমার শস্যের ফলন নাই, শস্য না থাকার কারণে শস্য তেলের দাম বেড়ে যাবে, তাহলে তুমি এই বীজটাকে কিভাবে করবা? এই র ম্যাটেরিয়ালস আমাদের কৃষকদেরকে স্পেশালি নিয়ে তাদের ওয়ার্কশপ করা জরুরি। এখানে তোমার একটা ব্যাপার আছে, আগে 51টি পরিবার ছিল, 51টি পরিবার হলো বাবা মা ভাই বোন চাচা চাচিকে নিয়ে পরিবার ছিল, তখন জমি ছিল অনেক। এখন কিন্তু আমরা সিঙ্গেল পরিবারের হয়ে গেছি, এখানে ভাইয়ের ঘর, ওখানে চাচার ঘর, ওখানে ফুফুর ঘর, এভাবে বাড়তে বাড়তে আবাদি জমি কমে গেছে, ডিভাইডেড হয়ে গেছে, বসত ঘর বেড়ে গেছে। তো বাংলাদেশের জনগণ বেড়েছে এটা যেমন সত্য, জনগণের ব্যক্তিগত আবাস এরিয়া বেড়ে যাওয়ার কারণে উৎপাদনশীল জমি কিন্তু কমে গেছে। এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট। আমাদের নদী ভাঙন কিন্তু আছেই, আমাদের 1400 কিন্তু এই ছোট নদী বড় নদী সবকিছু মিলায়, তার মধ্যে 700ই বড় নদী। সো বিশ্বে একমাত্র বাংলাদেশ যেটা বহুমাত্রিক নদীর দেশ, বিশ্বে আর কোনো দেশে এত নদী নেই। চরাঞ্চল তো আছেই। হ্যাঁ, সো এত নদী
থাকার কারণে আমাদের মাটিও অনেক উর্বর। সো এই মাটিতে আমরা অল্প জায়গাতে এখন প্রোডাকশন বেশি করতে পারি। আধুনিক চিকিৎসার তোমার Instrument দিয়ে। ইনস্ট্রুমেন্ট আছে, আধুনিক সব সংস্কারের কারণে কিন্তু আমরা উৎপাদনটা বেশি পাচ্ছি, কিন্তু এটা আরো বেশি পেতাম। কিন্তু আমাদের ওই যে কৃষকদের অ্যানালাইসিস না, প্রবলেম। এইখানে আমি একটু বলি, এখন বাংলাদেশে এটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে প্রতিদিন 27 জন কৃষক কৃষিকাজ ছাড়ছে, এবং কৃষক যে ওর ছেলেকে মানে কৃষিকাজে আর ইনভলভ করতে যাচ্ছেন, বলছে তুই বিদেশ যা, লাগা বিদেশ কৃষি কাজে, তাহলে ওই কৃষক আমার কমে যাচ্ছে। কিন্তু তাহলে একটা সময় গিয়ে আমি কৃষক পাবো না না। না না না, কৃষক কমার কিছু নাই। এখন অনার্স মাস্টার্স করা মানুষ এগ্রিকালচার ফার্ম তৈরি করতেছে, হ্যাঁ, এই পোল্ট্রি বড় বড় ফার্ম তৈরি হয়ে যাচ্ছে। এখানে মানুষের চাহিদা কোনো মাঠ কিন্তু ফাঁকা থাকবে না, বিদেশে যে চলে যাবে আর একজন এসে ওই জায়গাটা পূরণ করবে, এটা ব্যাপার না। আমাদের সব সময় যে জিনিসটা দরকার, বিদেশে পাঠাও, দক্ষ জনবল পাঠাও, ভালো আর্নিং Skilled। আসবে। কৃষিতে কৃষক হোক, শিক্ষিত এবং দক্ষ হোক, ভালো কিছু আসবে। তাহলে আপনার জাস্ট সাজেশনটা কি থাকবে আমাদের নেক্সট লিডারশিপ যারা আসছে নির্বাচনের পর, স্পেশালি কৃষি নিয়ে, আমাদের মেহেরপুর 1 এবং 2 আসন নিয়ে, যেহেতু আপনি বিলং করছেন মেহেরপুর 2 এ গাংনীতে, আপনার জায়গাটা আমাদের বড় ভাই যারা ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, ওনাদেরকে কোন ধরনের অ্যাডভাইস দেওয়ার আছে? আসলে নেতৃত্ব তো খুঁজে নেবে জনগণ, হুম, আর রাজনৈতিক দলগুলো তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা তাদের ব্যাপার। হুম, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, কোনো ভালো পরিবারের মানুষজন রাজনীতিতে ইনভলভ হতে চায় না। এইটা কারণ পয়েন্টের বিষয়, তুমি কেন হচ্ছে না? খারাপ কাজ করো আর ভালো কাজই করো, তোমার রাজনৈতিক ট্যাগ থাকলে তোমাকে প্রতিহিংসামূলক মামলায় তোমাকে জেলখানায় যেতে হবে। সো এই জেলখানায় যাওয়ার থেকে ভাই মানুষের উপকার করে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। যারা সৎভাবে চিন্তা করে, যারা মানুষের কল্যাণে চিন্তা করে। সো প্রতিহিংসা রাজনীতি যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ তুমি ভালো কিছু এক্সপেক্ট করতে পারবে না। তাহলে আমাদেরকে একটু আরো রাজনৈতিক সংস্কার দরকার। রাজনৈতিক সংস্কার। এক্স্যাক্টলি, রাজনৈতিক সংস্কার দরকার। আর একটা কথা বললাম না, ওই প্লাস মূল দলের সাথে চাঁদাবাজি দল এগুলো বন্ধ করতে হবে। সেটা যে কোনো রাজনৈতিক দল। হ্যাঁ, হেলমেট বাহিনী হোক আর লাঠিয়াল বাহিনী হোক। হ্যাঁ, তোমার মূল দলের পাশাপাশি এই হাট কাট থাকবে ওই নেতার, ওই গরুর হাট কাট থাকবে ওই নেতার, ওই থানার সাথে দালালি করবে কে, ওই নেতা। মূল দলের নেতারা কিন্তু এগুলোতে জড়ায় কম। এই অঙ্গ সংগঠন গুলাই কিন্তু এগুলো করে। ওখানে একটা রুটির ব্যাপার আছে, যার কারণে বেশ কিছুক্ষণ গরমের ভিতরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বানিয়ে আমার সাথে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। হ্যাঁ। আমরা নেক্সট একটা সেশন করব ভাই আপনার সাথে নির্বাচনের আগে। আমি চেষ্টা করব, হ্যাঁ, বিকজ আমি কারণ আসলে হচ্ছে নির্বাচনের রোডম্যাপ যেহেতু পাই নাই, কোন দলকে আমরা সামনে নিব, কোন দল কিভাবে তাদের রোডম্যাপ অনুযায়ী আগাবে সেভাবে। তো দর্শক, ভার্চুয়াল চ্যানেল BD.com থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। স্টে উইথ আস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ।